হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের নলেজ অ্যাকাউন্টের একটা নতুন সেশন। আমরা দেখেছি কিছুদিন আগেই পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার সিলেবাসে কিন্তু বাংলা ব্যাকরণ রয়েছে। তো আজকে আমাদের পঞ্চায়েতের বাংলার ফার্স্ট ক্লাস। আজকে আমরা প্রথমে বাংলার কি সিলেবাস রয়েছে সেটা সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা করব। কারণ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি সিলেবাস আমরা না জানি, তার পাঠ্যক্রম সম্বন্ধে না জানি, তাহলে কিন্তু সেটা সম্বন্ধে আমরা একটা সম্যক তার ধারণা সম্বন্ধে তৈরি হয় না। তো শুরু করছি, কি কি রয়েছে দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে সন্ধি। এক মিনিট। প্রথমেই রয়েছে সন্ধি, তারপর রয়েছে বিপরীতার্থক শব্দ, তারপর রয়েছে লিঙ্গ পরিবর্তন, তারপরে রয়েছে প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, তারপরে রয়েছে বাচ্য পরিবর্তন, তারপরে রয়েছে এক কথায় প্রকাশ, রয়েছে অশুদ্ধি সংশোধন, রয়েছে বচন, রয়েছে পুরুষ, রয়েছে বিশেষণের তর্তম, রয়েছে বর্ণ বিশ্লেষণ, রয়েছে ধ্বনিতত্ত্ব। নেক্সট স্লাইডে যাচ্ছি। রয়েছে ধ্বনি পরিবর্তন রূপ, থাকছে পদ পরিচয় পদান্তর, প্রত্যয়, কারক বিভক্তি ও অনুসর্গ নির্দেশ, সমাস, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, বাক্য পরিবর্তন, প্রচলিত প্রবাদ সহযোগে বাক্য গঠন, ইংলিশ টু বেঙ্গলি, ধ্বনি পরিবর্তন, ধাতু, শব্দ ভাণ্ডার। তো এই 25টা টপিকই আমরা ক্লাসে খুব খুঁটিয়ে পড়বো, এবং যেহেতু ব্যাকরণ, আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, খুব মুখস্থ করলে চলবে না। তো আজকে আমরা পড়ছি এক কথায় প্রকাশ বা বাক্য সংকোচন। আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি কতগুলো ইম্পর্টেন্ট বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ রেখেছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি দাগিয়ে দাগিয়ে যাচ্ছি, কেমন দাগ দিতে দিতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে এসে চলে আসা যাক সংজ্ঞা কাকে বলে। এই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশের প্রকাশটা কাকে বলে না, বাক্যের একাধিক পদের অর্থ অপরিবর্তিত রেখে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার রীতিকেই বলা হচ্ছে বাক্য সংকোচন। কেমন? অর্থাৎ বাক্যের মধ্যে একাধিক পদের যে অর্থ সেটা কিন্তু অপরিবর্তিত থাকছে, কিন্তু তার আকারটা হয়ে যাচ্ছে সংক্ষিপ্ত, সেটাকেই বলা হচ্ছে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ। যেমন অবশ্যই যা হবে অবশ্যম্ভাবী, ঠিক আছে, অর্থাৎ অবশ্যই যা হবে এটার বাক্য সংকোচন করলে হয় অবশ্যম্ভাবী। এবার আমি দুটো বাক্য বলছি, আপনারাই বলুন কোনটা শুনতে বেশি ভাল লাগছে। ধরুন প্রথম বাক্যটা হচ্ছে অবশ্যই যা হবে তা তো ঘটবেই, এবং দ্বিতীয় বাক্য হচ্ছে যা অবশ্যম্ভাবী তা তো ঘটবেই। কোনটা শুনতে বেশি ভাল লাগছে? অবশ্যই দ্বিতীয় বাক্যটা, কারণ দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে বাক্য সংকোচন করা হয়েছে, তাই তো। এই বাক্য সংকোচনের ফলে কি কি হয়, তার উপযোগিতা কি, না বাক্য সংকোচনের উপযোগিতাগুলো কি কি, কেন করা হয়, কি কি উপযোগিতা না। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বাক্যের শৈলীগত সৌন্দর্য বৃদ্ধি করা, একটা বাক্যের যে স্টাইল, বলার স্টাইল, লেখার স্টাইল, সেটা বৃদ্ধি করা। যেমন আমি বললাম দ্বিতীয় বাক্য যা অবশ্যম্ভাবী তা তো ঘটবেই, বাক্যের লেখার স্টাইলটাকে সুন্দর করছে। এবং দ্বিতীয় পয়েন্ট কি, শ্রুতি মাধুর্য সৃষ্টি করা, আমাদের কানে শুনতে ভালো লাগছে, এই কারণেই কিন্তু বাক্য সংকোচন করা হয়। নেক্সট স্লাইডে যাচ্ছি, কতগুলো ইম্পর্টেন্ট বাক্য সংকোচন। আচ্ছা, অগ্রে গমন করে যে, কি না অগ্রগামী, বাক্য সংকোচন করলে হয়। অন্ন দান করেন যিনি, অন্নদা, খুব ইম্পর্টেন্ট, কেমন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আসছি, অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু, এটাও এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারে বারে পরীক্ষায় আসে। কোনো কিছুকে অনুকরণ করতে ইচ্ছুক সেটা হচ্ছে অনুচিকিৎসু। আচ্ছা, অন্য কাল, কালান্তর। নেক্সট, অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, এটাও খুব ইম্পর্টেন্ট। আগে যেটা বললাম যে অনুকরণ করতে ইচ্ছুক, অনুচিকিৎসু, এবং এটা হচ্ছে অনুকরণ করার ইচ্ছা, অনুচিকিৎসা, অনেকেই গুলিয়ে ফেলে, গোলাবেন না, দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আচ্ছা, অনুকরণ করা যায় না এমন, অননুকরণীয়, যেটাকে অনুকরণ করা যাচ্ছে না সেটা হচ্ছে অননুকরণীয়। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা, এটাও খুব ইম্পর্টেন্ট। কোনো বৈজ্ঞানিক তথ্য, কোনো ঐতিহাসিক স্থান হোক,
যেটা সম্বন্ধে আমি অনুসন্ধান করতে চাইছি সেটাই হচ্ছে অনুসন্ধিৎসা। নেক্সট আসছি অন্বেষণ করার ইচ্ছা, কোনো কিছুকে খোঁজার ইচ্ছা, অন্বেষা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট আসছি অতি উচ্চ হাসি, অট্টহাসি, অর্থাৎ খুব আওয়াজ সহকারে হাহা করে যে হাসি সেটা হচ্ছে অট্টহাসি। অস্থায়ী বাসা, যার বাক্য সংকোচন করলে হয় কি না ডেরা, অর্থাৎ বলি না আমরা যে সাধু বাবার এখানে ডেরা হয়েছে, অর্থাৎ সাধু বাবা এখানে অস্থায়ী বাসা করে রয়েছেন। আচ্ছা, অবশ্যই যা হবে অবশ্যম্ভাবী। নেক্সট স্লাইডে আসছি, অরণ্যে বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অগ্নি, দাবাগ্নি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলি না আমরা দাবানল। আচ্ছা, অল্প কথা বলে যে, অল্পভাষী, কম কথা বলে যে আর কি। আচ্ছা, অগ্রপশ্চাৎ চিন্তা না করে যে কাজ করে, যে আগে পিছু কিছু ভাবে না, তার কি রেজাল্ট, তার কি পরিণতি, এটা সম্বন্ধে না ভেবে যে কাজ করছে, অবিমিশ্রকারী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো কিছু অগ্রপশ্চাৎ চিন্তা না করে কাজ করাকে বলা হয় অবিমিশ্রকারিতা। কর্তৃমণির পত্নী, বাক্য সংকোচন করলে হয় আত্রেয়ী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অতিশয় পীড়ন, খুব অত্যাচার, নিপীড়ন। অহনের পূর্বভাগ, এগেইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিনের পূর্বভাগ, পূর্বাহ্ন, ঠিক আছে, দিনের পূর্বভাগ, একাধিকবার পরীক্ষায় আসে। অরিকে জয় করে যে, অরিজিৎ, অরি শব্দের অর্থ কি শত্রু, শত্রুকে যে জয় করে, অরিজিৎ, এটাও খুব ইম্পর্টেন্ট। অহনের অপর ভাগ, খুব ইম্পর্টেন্ট, অপরাহ্ন মানে কি বিকেল বেলা, এটাও পরীক্ষায় বারে বারে আসে। অহনের পূর্বভাগ পূর্বাহ্ন এবং অহনের অপর ভাগ অপরাহ্ন, খুব ইম্পর্টেন্ট। অনুতে জন্মেছে যে, অনুজ, এখানে অনু শব্দের অর্থ কি না পরে, পরে যে জন্মেছে সে হচ্ছে অনুজ, অনুজ শব্দের মানে কি ভাই। অগ্রে জন্মেছে যে, অগ্রজ, অগ্রে জন্মেছে যে মানে যে আগে জন্মেছে, এখানে অগ্রে শব্দের অর্থ আগে, অগ্র শব্দের অর্থ আগে, অর্থাৎ দাদা। এই অনুজ এবং অগ্রজ দুটোই ইম্পর্টেন্ট। অর্জুনের ধনুকের নাম গান্ডীব, অর্জুনের ধনুক, আমরা জানি যে অর্জুন হচ্ছে মহাভারতের একজন বিখ্যাত যোদ্ধা, বিখ্যাত একজন ধনুর্ধারী, তার যে ধনুকের নাম সেটা হচ্ছে গান্ডীব। পৌরাণিক তথ্য খুব ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষায় দেয়। নেক্সট স্লাইডে আসছি, অভ্রকে ভেদ করে যে, অভ্রভেদী, ইম্পর্টেন্ট। অন্য নেই যার, অনন্য, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যার আর কোনো অন্য হয় না, ঠিক আছে, একজনই। অদূর ভবিষ্যতে যা হবার আশা নেই, সুদূর পরিহত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশ্বের শাবক, কিশোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হয় অশ্বের ডাক, হেসা। এই অশ্ব রিলেটেড যা কিছুই খুব ইম্পর্টেন্ট। অশ্বের একদিনের গম্য পথ, আশ্বিন, অশ্ব একদিনে যতখানি পথ যায়, আশ্বিন, খুব ইম্পর্টেন্ট। এবং এই অশ্বের শাবক কিশোর, এটাও খুব ইম্পর্টেন্ট। অবজ্ঞায় নাক উঁচু করে যে, উন্নাসিক, ইম্পর্টেন্ট, বলে না তার উন্নাসিকতা মাত্রা ছাড়া, অর্থাৎ তার মানে তার এতখানি অবজ্ঞা, অর্থাৎ অবজ্ঞায় নাক উঁচু করে যে, সেই হচ্ছে উন্নাসিক। অক্ষির গোচর, প্রত্যক্ষ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, অক্ষি শব্দের অর্থ কি না চোখ, চোখ দিয়ে আমরা যা দেখি সেটাই হচ্ছে অক্ষি, অর্থাৎ প্রত্যক্ষ করা, যেটা আমরা চোখের সামনে দেখছি, প্রত্যক্ষ। অক্ষির অগোচর, যা আমাদের চোখের সামনে ঘটছে না, পরোক্ষ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসুয়া নেই যার, অনসুয়া, খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ কি অসুয়া শব্দের অর্থ অসহ্য ভাব, সেটা যার নেই, অনসুয়া। অনুভব করা যায় না এমন, অননুভবনীয়, এটাও খুব ইম্পর্টেন্ট, যেটাকে অনুভব করা যাচ্ছে না। অন্য গতি নেই যার, অনন্য গতি, অর্থাৎ নিরুপায়, যার আর অন্য কোনো গতি নেই, ইম্পর্টেন্ট। অগভীর সতর্ক নিদ্রা, কাক নিদ্রা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি।
অলঙ্কারের ধ্বনি সিঞ্জন, খুব ইম্পর্টেন্ট। আর একটা হয় নুপুরের ধ্বনি নিক্কণ। অপকার করার ইচ্ছা অপচিকিৎসা, একাধিকবার পরীক্ষায় আসে এবং উপকার করার ইচ্ছাকে বলা হচ্ছে উপচিকিৎসা। অবিবাহিতা রাখা যায় না যে কন্যাকে, অরক্ষণীয়া। অনেক অভিজ্ঞতা আছে যার, ভূয়দর্শী, খুব ইম্পর্টেন্ট। অণুকে দেখা যায় যার দ্বারা, অণুবীক্ষণ, ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা দেখতে পাই যে বৈজ্ঞানিক গবেষণাগারে কিছু কিছু এলিমেন্টস বা পার্টিকেলকে, মানে যেগুলোকে খালি চোখে দেখা যায় না, সেগুলোকে অণুবীক্ষণ যন্ত্রের দ্বারা দেখা হয়। অন্য ভাষায় রূপান্তরিত, অনুদিত, ট্রান্সলেটেড। অসৎ পথে গমন করে যে, উন্মার্গগামী, খুব ইম্পর্টেন্ট। যে অসৎ পথে চলে যায়। অল্প জলে স্নান, কাক স্নান, একটু আগেই পড়লাম অগভীর সতর্ক নিদ্রা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এবং অল্প জলে স্নান, কাক স্নান, এটাও খুব ইম্পর্টেন্ট। অরুণের পুত্র, আরুণী, খুব ইম্পর্টেন্ট। অশ্বাদির চাবুক, অশ্বা, এই অশ্ব সম্পর্কিত সবকিছুই খুব ইম্পর্টেন্ট। কেমন? অন্য গাছের উপর নির্ভরশীল গাছ, পরগাছা, যে গাছটা অন্য গাছের উপর নির্ভরশীল হয়ে আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। অর্জুনের পুত্র, আর্জুনী, খুব ইম্পর্টেন্ট। অশ্বের বাসস্থান, মন্দুরা বা আস্তাবল, অশ্ব রিলেটেড, অর্থাৎ খুব ইম্পর্টেন্ট। অরণ্যে জাত, আরণ্যক, ইম্পর্টেন্ট। অত্যন্ত প্রফুল্ল, উৎফুল্ল। অন্য বিষয়ে মন যার, কি না অন্যমনস্ক। অর্জুনের রথ, কপিধ্বজ, খুব ইম্পর্টেন্ট। একটু আগেই বললাম অর্জুনের ধনুকের নাম গান্ডীব এবং অর্জুনের রথের নাম কপিধ্বজ। অপরকে কর দেয় যে, করদ, করদ রাজ্য বলা হয় না, অর্থাৎ যে রাজ্য, অর্থাৎ ভারতবর্ষ একসময় ইংল্যান্ডের করদ রাজ্য ছিল, অর্থাৎ যে রাজ্য অন্যকে ট্যাক্স দিচ্ছে, অপরকে ট্যাক্স দিচ্ছে আর কি, যে, ঠিক আছে। আচ্ছা, আবহমান কাল ধরে যা প্রচলিত, চিরাগত, ইম্পর্টেন্ট। আকাশে উড়ন্ত ধূলি রাশি, ধূলিপটল, খুব ইম্পর্টেন্ট। আঘাতের বদলে যে আঘাত করে, প্রতিঘাতী, তাই তো। আর আঘাতের বদলে যে আঘাত, সেটাকে বলা হচ্ছে প্রত্যাঘাত। আঘাতের বদলে যে আঘাত করে, সেটা হচ্ছে প্রতিঘাতী। আড়ম্বরপূর্ণ কথারম্ভ, ধ্বনিতা। মধ্যযুগের কাব্য, চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল কাব্যে আমরা প্রায়শই দেখতে পাই তখনকার সময় কবিতার শুরুতেই কবির নাম বা তার যে বংশ পরিচয় বা তার আত্মপরিচয় থাকতো না, একদম কবিতার শেষে তার কাব্যের নাম, তার আত্মপরিচয়, এগুলো থাকতো, তার নাম, এগুলোই, এটা হচ্ছে ভণিতা, ঠিক আছে। আদি নেই যার, অনাদি। আকাশে ওড়ে যে, খেচর, যেটা কিনা পাখি শব্দের একটা সমার্থক শব্দ। খেচরের অর্থ হচ্ছে পাখি। যখন আমরা সমার্থক শব্দ পড়বো তখন আমরা এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। আত্মগোপনার্থ পরিধান, ছদ্মবেশ, নিজেকে লোকাতে মানুষ যে ধরনের পরিধান ইউজ করে সেটাই হচ্ছে ছদ্মবেশ। আহারের যোগ্য, আহার্য। আহুতি দেয়া হয়েছে এমন, আহুত। সরি, একটু যান্ত্রিক গোলযোগ হয়েছে, যাচ্ছি আবার। আজীবন সধবা নারী, চিরায়ুষ্মতি, খুব ইম্পর্টেন্ট। যে নারী আজীবন সধবা। আকাশ মারফত প্রেরিত বাণী, আকাশবাণী। রামায়ণ মহাভারতের গল্পে বা বিভিন্ন দৈবিক গল্পে প্রায়ই দেখা যায় দেবতারা আকাশবাণী করতেন।
আয় বুঝে ব্যয় করে যে, মিতব্যয়ী, অর্থাৎ যার যেমন আয় সে সেটা বুঝে ব্যয় করছে, মিতব্যয়ী। খুব ইম্পর্টেন্ট, একাধিকবার পরীক্ষায় এসেছে। আপাতত মধুর যা, আপাত মধুর। আহ্বান করে যে, আহ্বায়ক, ইম্পর্টেন্ট। আজীবন অবিবাহিত, চিরকুমার। আবক্ষ জলে নেমে স্নান, অবগাহন, খুব ইম্পর্টেন্ট। আগমনের তিথি নেই যার, অতিথি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে বলা হয়েছে অতিথি দেবো ভবা, অর্থাৎ অতিথি কারা, যার আগমনের নির্দিষ্ট কোনো তিথি নেই। আচ্ছা, আগে যা শোনা যায়নি, অশ্রুতপূর্ব, খুব ইম্পর্টেন্ট। আয়ুর পক্ষে হিতকর, আয়ুষ্য। আপনাকে যে পণ্ডিত মনে করে, পণ্ডিত মন্য, খুব ইম্পর্টেন্ট, যে নিজেকে পণ্ডিত ভাবে। আগামী দিনের বংশধর, উত্তরসূরি। আকাশপথে গমন করে যে, বিহক বা খক, দুটোই হচ্ছে, এটা হচ্ছে পাখির মানে পাখির সমার্থক শব্দ আর কি। আশীর্বাদ ও অভয়, বরাভয়, আমরা বলি যে মা কালীর এক হাতে রয়েছে বরাভয় মুদ্রা, মানে ওই হাতে আশীর্বাদ এবং অভয়। আবেগ বিহ্বল অব্যক্ত কণ্ঠধ্বনি, গদগদ, বলে না সে গদগদ স্বরে আমাদেরকে তাদের বাড়ি যাওয়ার জন্য বলল, অর্থাৎ খুব যেখানে আবেগ আর কি। আচ্ছা, ইন্দ্রের সারথি, আমরা জানি দেবরাজ ইন্দ্র, তার সারথির নাম হচ্ছে মাতলি, খুব ইম্পর্টেন্ট। আবার বলছি, ইন্দ্রের যে সবগুলো মানে সবগুলো ইন্দ্র রিলেটেড যা কিছু বাক্য সংগঠন সবগুলোই খুব ইম্পর্টেন্ট। ইন্দ্রের পত্নী ইন্দ্রাণী। ইন্দ্রের পুরী বৈজয়ন্ত। ইন্দ্রের হস্তি ঐরাবত। ইহলোক বিষয়ক, ঐহিক। আর পরলোক বিষয়ক হলে হতো পারলৌকিক। কেমন? ইচ্ছা মতো কাজ করে যে, স্বেচ্ছাচারী, অর্থাৎ যে নিজের ইচ্ছায় কাজ করে, খুব ইম্পর্টেন্ট। তার স্বেচ্ছাচারী মানসিকতার জন্য সবাই অতিষ্ঠ হয়ে উঠল, অর্থাৎ যে নিজের ইচ্ছায় কাজ করে। ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ, যিনি রাবণের অন্যতম বীরপুত্র, যার অপর নাম মেঘনাদ। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয়, অর্থাৎ জিতেন্দ্রিয় বলতে আমরা বলি না যে সে একজন, তার একজন, কোনো মানে মহান সাধু বা মহান ঋষির সম্বন্ধে যে তিনি একজন জিতেন্দ্রিয় পুরুষ, অর্থাৎ কি ইন্দ্রিয়কে যিনি জয় করেছেন। ইতিহাস জানেন যিনি, ঐতিহাসিক। ইন্দ্রজাল জানেন যিনি, সৌভিক, খুব খুব ইম্পর্টেন্ট। ইন্দ্রজাল সম্বন্ধীয়, ঐন্দ্রজালিক, ইম্পর্টেন্ট। ঈষৎ উষ্ণ, কবষ্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী, আস্তিক, ঈশ্বর আছে এটা বিশ্বাস করে, তার অস্তিত্বে বিশ্বাসী। ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাসী, নাস্তিক, ঈশ্বর নেই এটাই মনে করে, ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয়। ঈষৎ কাঁচা, দর কাঁচা। ঈষৎ রক্তবর্ণ, আরক্ত বা অরুণ। ঈশ্বরের প্রেরিত দূত, পয়গম্বর, ইম্পর্টেন্ট। ঈশ্বরের জন্য ব্যাকুল, বাউল, ইম্পর্টেন্ট। ঈষৎ বক্র, বঙ্কিম। ঈষৎ পীত বর্ণযুক্ত, পীত অর্থাৎ হলুদ, পিতাভ বা অপিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঈষৎ নীল, নীলাভ। ঈষৎ কৃষ্ণ, কালচে। উপমা নেই যার, নিরুপমা, যার আর অন্য কোনো উদাহরণ হয় না, সে হচ্ছে নিরুপমা। উই মাটির ঢিবি, বল্মিক, আমরা জানি যখন দস্যু রত্নাকর আর কি প্রথমে তো দস্যু ছিলেন, তারপরে তিনি রাম রাম করতে করতে বা রামের তপস্যা করতে করতে তার সারা শরীর জুড়ে উই পোকার ঢিবি হয়ে গিয়েছিল। তো যেহেতু তার সারা গায়ে উই পোকার ঢিবি হয়ে গিয়েছিল, সেহেতু তাকে বলা হয় বাল্মীকি, কারণ উই মাটির ঢিবিকে বলা হচ্ছে বল্মিক, খুব ইম্পর্টেন্ট। উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্ন মতিত্ব, যে সঙ্গে সঙ্গে সেই সিচুয়েশনে বুদ্ধি খাটিয়ে ফেলতে পারছে। উপকার করার ইচ্ছা, উপচিকিৎসা। একটু আগেই আমরা পড়লাম অপকার করার ইচ্ছা, অপচিকিৎসা, দুটোই সমান গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে। আচ্ছা, উপকারীর অপকার করে যে, কৃতঘ্ন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা আগে দেখেছি যে উপকারীর উপকার স্বীকার করে,
তাকে বলা হচ্ছে কৃতজ্ঞ। যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হচ্ছে অকৃতজ্ঞ, কিন্তু যে উপকারীর অপকার করে তাকে বলা হচ্ছে কৃতঘ্ন। ঠিক আছে, যে উপকারীর অপকার করে সে হচ্ছে কৃতঘ্ন। উঁচু নিচু যে স্থান বন্ধুর, আমরা বলি না যে মালভূমির ভূপ্রকৃতি হচ্ছে বন্ধুর, মালভূমি বা পার্বত্য অঞ্চলের, অর্থাৎ উঁচু নিচু যে স্থান সেটা হচ্ছে বন্ধুর। উচ্চ জাতিতে জন্ম হেতু অভিমান, জাত্যাভিমান খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখা গেল কেউ ব্রাহ্মণ বংশে বা উচ্চ বংশে জন্মগ্রহণ করেছে, তখন তার যে জাতিতে জন্ম সেই জন্য তার খুব অহংকার, সেটাই হচ্ছে জাত্যাভিমান। নেক্সট স্লাইডে আসি, ঋণ নেয় যে অধমর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে ঋণ নিচ্ছে, মক টেস্টে আমি আরেকটা প্রশ্ন রেখেছি, সবার শেষে একটা মক টেস্ট সিরিজ টাইপের রেখেছি, সেখানে আছে দেয়া যে ঋণ দেয় যে সে হচ্ছে উত্তমর্ণ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। ঋজুর ভাব আজর্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঋণ রূপে যা গৃহীত হাওলাত, ঋত্বিকের বৃত্তি যাজক, খুব গুরুত্বপূর্ণ। ঋদ্ধিযুক্ত ব্যক্তি ঋদ্ধিমান, খুব গুরুত্বপূর্ণ। ঋষির মতো ঋষিকল্প, এটাও খুব গুরুত্বপূর্ণ। ঋষি প্রবর্তিত বংশ গোত্র, আমরা জানি যে প্রত্যেক ঋষির বংশ অনুযায়ী একটা করে গোত্র হয়েছে, যেমন শান্ডিল্য, মোৎকল্য, এরকম। ঋণের সুদ হিসাবে ফসল দান করা, অর্থাৎ ঋণ নিয়েছে তার সুদ হিসেবে ফসল দান করছে, সেটা হচ্ছে জায় সুদি, খুব খুব গুরুত্বপূর্ণ। ঋণগ্রস্ত অবস্থা, ঋণ নেওয়ার পর যে অবস্থা সেটাকে বলা হচ্ছে ঋণিতা, খুব গুরুত্বপূর্ণ। উরু থেকে জন্ম যার উরুজ, গুরুত্বপূর্ণ। উরুর হার উর্বস্থি। নেক্সট স্লাইড, একই অর্থ বিশিষ্ট শব্দ প্রতিশব্দ বা সমার্থক শব্দ, হ্যাঁ প্রতিশব্দ, আচ্ছা। একই পক্ষের প্রতি আকর্ষণ, পক্ষপাত, বলে না যে রায়টা পক্ষপাত দুষ্ট হলো, বা বিচার প্রতিশব্দটাও খুব ইম্পর্টেন্ট, যে বিচারপতি পক্ষপাত দুষ্ট হয়ে রায় দিলেন, অর্থাৎ একটা বিশেষ পক্ষের প্রতি যার পক্ষ আকর্ষণ সেটাই হচ্ছে পক্ষপাত। একই কালে বর্তমান, সমকালীন, খুব ইম্পর্টেন্ট। আর একই সময়ে বর্তমান হলে হয় সমসাময়িক। এখনো পর্যন্ত যার শত্রু জন্মায়নি অজাত শত্রু, যার শত্রু এখনো অবধি জন্মায়নি, বারে বারে প্রশ্ন দেয়। একাগ্রভাবে মনোনিবেশ প্রণিধান, এটাও খুব ইম্পর্টেন্ট। একবার মাত্র গর্ভধারণ করেছেন যিনি সকৃত গর্ভা, একবার মাত্রই তিনি গর্ভবতী হয়েছেন যে মহিলা আর কি। এখনো দাড়িগোঁফ জন্মায়নি যার অজাত শ্মশ্মু, এটাও খুব ইম্পর্টেন্ট। একটানের ভাব ঐকতান, এখনো যার বালকত্ব কাটেনি নাবালক। একবার শুনলেই যার মনে থাকে শ্রুতিধর, বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে তার অপর নাম ছিল শ্রুতি, এখানে বলছে যার একবার একটা জিনিস মনে থাকে তাকে বলা হয় শ্রুতিধর। একই বিষয়ে নিবিষ্ট চিত্র একাগ্র চিত্র, বলে না খুব একাগ্রতার সঙ্গে ছেলেটি পড়াশোনা করছে, অর্থাৎ তার একটা বিষয়ে তার মনটা নিবিষ্ট হয়ে আছে। নেক্সট স্লাইডে যাচ্ছি। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়, আমরা জানি যাদের কোনো স্থায়ী বসতি নেই তাদের বলা হয় যাযাবর। এলোকেশ যে নারীর, এলোকেশী, গুরুত্বপূর্ণ। এক কোষ জল গন্ডুস, খুব ইম্পর্টেন্ট। একদিনে তিন তিথির মিলন, অর্থাৎ একদিনে তিনটে তিথি এসে মিলেছে। প্রজ্ঞস্পর্শ, খুব গুরুত্বপূর্ণ। একমতের ভাব ঐক্য ভাব, একের পরিবর্তে আর এক বিকল্প, মানে এইটার পরিবর্তে তুমি ওইটা বলতে পারো, বিকল্প মানে এটার বিকল্প ওটা। পরীক্ষার হলে দেয় না যে এই প্রশ্নের বিকল্পে তুমি এইটা করতে পারো। একই কর্মের সঙ্গী সহকর্মী, যারা একই সঙ্গে কাজ করছে আর কি। এটো খায় যে বলিভুক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আনকমন। একত্রে সাতটি সপ্তক, একান্ত অনুগত নেওটা, বলে না যে ছোট ছেলেটি তার পিসিমার খুব নেওটা, অর্থাৎ একান্ত অনুগত। একই স্থানে থাকে যে স্থানু, যে একটা স্থানেই থাকে।
স্থাণু পদার্থ বলা হয় না। নেক্সট স্লাইডে আসছি। ঐতিহাসিক কালের পূর্বে, প্রাগৈতিহাসিক, বারে বারেই আমরা বলি যে প্রাগৈতিহাসিক সময়কার সভ্যতা, অর্থাৎ ঐতিহাসিক কালের পূর্বে, খুব ইম্পর্টেন্ট। ওজন করে যে ব্যক্তি তাকে বলা হচ্ছে তৌলিক। ওজন করার দণ্ডটাকে কি বলা হয়? তুলাদণ্ড। তাহলে যে ওজন করে সে হচ্ছে তৌলিক। ওপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, ঊর্ধ্ব দৃষ্টি। ওষ্ঠ ও অধর, অষ্টাধর। ওড়িশা দেশীয়, ঔড্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওড়িশা দেশীয়, ঔড্র, অর্থাৎ যদি আমরা বলি যে ওড়িশা দেশীয় যুবক, এইটা না বলে আমরা বাক্য সংকোচন করে বলবো যে ঔড্র যুবক, অর্থাৎ ওড়িশা দেশীয়। ঔষধের আনুষঙ্গিক সেব্য, অনুপান, অর্থাৎ ওষুধের সঙ্গে যেটা আনুষঙ্গিকভাবে খেতে হয় তার সাথে। ঔৎসুক্যের সহিত বর্তমান, সৌৎসুক্য। ঐক্যের অভাব, অনৈক্য। ঐশ্বর্যবতী নারী, যার প্রচুর ঐশ্বর্য আছে, তাকে বলা হচ্ছে ধনিনী, খুব ইম্পর্টেন্ট। কন্যাকালে জাত, কানিন, খুব ইম্পর্টেন্ট। কুলের বিরুদ্ধে, প্রতিকূল, এটাও খুব ইম্পর্টেন্ট। কশ্যপ মুনির পুত্র, কাশ্যপ। কোকিলের ডাক, কুহু। গুরুত্বপূর্ণ এই ডাকগুলো। ক্রমাগত বৃদ্ধিশীল, ক্রমবর্ধমান। আচ্ছা, এটা এক হয়ে গেছে, এটাই এইভাবে লিখলে টাইপিং এরর আর কি। আচ্ছা, কুলশীল, যার জানা নেই, অজ্ঞাত কুলশীল। বলেন একটা অজ্ঞাত কুলশীল ব্যক্তির সাথে আমার আলাপ হলো, অর্থাৎ যার কুলশীল কিছুই জানা নেই। কাকের চক্ষের মতো স্বচ্ছ, কাক চক্ষু। এটা টাইপিং মিস্টেক হয়েছে, একটু একসাথে হয়ে গেছে। ক্রমবর্ধমান, এই হচ্ছে বানানটা, ক্রমবর্ধমান, এটা একসাথে হয়ে গেছে। আচ্ছা, কাকের চক্ষের মতো স্বচ্ছ, কাক চক্ষু। কুম্ভ করে যে, কুম্ভকার, যে যারা মাটির জিনিস তৈরি করে। কোনো বিষয়ে যে শ্রদ্ধা হারিয়েছে, বীতশ্রদ্ধ, মানে একদম বিরক্ত সেই বিষয়টা সম্বন্ধে, সেটাকে বলা হচ্ছে বীতশ্রদ্ধ। খুব গুরুত্বপূর্ণ। ক্ষণকালের মধ্যেই যা ভেঙে যায়, ক্ষণভঙ্গুর, এটা খুব কম সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে। কুলের বিরুদ্ধে, প্রতিকূল। কৃষি জীবিকা যার, কৃষিজীবী অর্থাৎ চাষি, যে কৃষিকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে, কোথাও উঁচু কোথাও নিচু, অর্থাৎ বন্ধুর। মালভূমির ভূপ্রকৃতি বলা হয় বন্ধুর। নেক্সট স্লাইডে যাচ্ছি। কিছু দূর এগিয়ে যাওয়া, অনুব্রজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতি দেশের বস্ত্র, মেখলা। কুকুরের ডাক, বুককন, এগেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেহেতু ডাক। কলম রাখার জায়গা, কলমদানি। কৃষি মাতা যে দেশের, কৃষিমাতৃক। আমরা ভারতবর্ষকে বলতে পারি কৃষিমাতৃক দেশ, কারণ ভারতবর্ষে 75% জনগণ কৃষিকে কেন্দ্র করে তাদের জীবিকা নির্বাহ করে, এবং কৃষি যেন এই দেশকে মাতার মতো আগলে রেখেছে, মায়ের মতো। কারণ শহরের যে মানুষ, তারাও কিন্তু গ্রামের ওই কৃষি তার উপরই তারা নির্ভর করে থাকে, তাই তো। আচ্ছা, কর্ণ পর্যন্ত, আকর্ণ। ক্রমশ উঁচু যে পথ, চড়াই। ক্রমশ নিচু যে পথ, উতরাই। ইম্পর্টেন্ট। কষ্টে নিবারণ করে যার, যা কষ্টে নিবারণ করা যায়, দুর্নিবার। ক্রীড়ার পুতুল, ক্রীড়ানক। আমরা প্রত্যেকে ঈশ্বরের হাতের ক্রীড়ানক, খেলার পুতুল আর কি। আচ্ছা, কবির পরিচয় জ্ঞাপক উক্তি, ভণিতা। আগেই বললাম মধ্যযুগীয় কবিতা, চণ্ডীমঙ্গল, মনসামঙ্গলে কি হতো না, কবি প্রথমেই কাব্যের শুরুতেই তার নাম বা কবিতার নাম দিতেন না, একদম কাব্যের শেষে এসে তার নাম, তার কাব্যের নাম এইসব দিত, সেটাই হচ্ছে ভণিতা। আচ্ছা, কাচের তৈরি ঘর, শীষমহল, এটাও ইম্পর্টেন্ট। কবিতাদির সংগ্রহ, সঞ্চিতা বা সঞ্চয়িতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণের পুত্র, শাম্ব বা আর একটা নাম কাষ্টি, খুব ইম্পর্টেন্ট।
কুবেরের রথ পুষ্পক। কোন বিষয়ে রচিত গ্রাম্য কবিতা সেটাকে বলা হচ্ছে ছড়া। ক্ষমা করার ইচ্ছা চিক্ষমিষা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কুমারিকা অন্তরীপ, কন্যাকুমারিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাগজের তৈরি, কাগজে। কৃষ্ণবর্ণ হরিণ, কৃষ্ণসার, খুব ইম্পর্টেন্ট। ক্ষুদ্রাকৃতি মানব, মানবক। কৃষ্ণের আনন্দ শক্তি, লাদিনী, খুব ইম্পর্টেন্ট। লাদিনী শক্তি কেমন, বৈষ্ণব রসতত্ত্বের অন্যতম প্রধান বিষয়। আচ্ছা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা, লিপ্সা, ইম্পর্টেন্ট। নেক্সট স্লাইডে গেলাম। খেয়াপাড়ের কড়ি, এটাকে বলা হচ্ছে পারানি। খুব বেশি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। খাবার ইচ্ছা, ভুভুক্ষা, খুব ইম্পর্টেন্ট। তার ভুভুক্ষা ক্রমশ বেড়েই চললো, অর্থাৎ খাবার ইচ্ছা। খুব কাছে অবস্থিত, সন্নিকট। খড়ের গাদা, পালুই। গভীর জ্ঞান, প্রজ্ঞা। আর যার গভীর জ্ঞান আছে তাকে বলা হয় প্রাজ্ঞ, ইম্পর্টেন্ট। সর্বকায় দুর্বল, অল্পতনু। গঙ্গার পুত্র, গাঙ্গেয়, গুরুত্বপূর্ণ। গরুর চোখের মতো ক্ষুদ্র বায়ুপথ, গবাক্ষ। গম্ভীর ধ্বনি, মন্দ্র। গরুর মাথায় ছত্র ধারণ করে যে, ছাত্র, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কণ্ঠাদির টিকা, দীপিকা, ইম্পর্টেন্ট। এবার আমি একটা মক টেস্ট টাইপের রেখেছি, যে পরীক্ষার হলে কি টাইপের প্রশ্ন আসে সেই রকম ভাবে একটা রেখেছি। আচ্ছা, বাক্য সংকোচন করো আর কি। উপন্যাসের রচয়িতা, তাকে কি বলা হচ্ছে? তার বাক্য সংকোচন করলে কি হয়? ক আছে ঔপন্যাসিক, খ আছে গল্পকার, গ আছে বক্তা, ঘ আছে লেখক। অবশ্যই আনসার হচ্ছে ঔপন্যাসিক। কেমন, যিনি উপন্যাস রচনা করেন বা উপন্যাসের রচয়িতা, ঔপন্যাসিক। উড়ন্ত পাখির ঝাঁককে বলে, কি বলে? অপশান কয়ে আছে বলাকা, অপশান খয়ে শ্রেণী, অপশান গয়ে দিকচক্রবাল, অপশান খয়ে পক্ষী। অবশ্যই বলাকা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি। অপশান ক মৌরসী, অপশান খ সম্পত্তি, অপশান গ দলিল, অপশান ঘ বিষয়। অবশ্যই মৌরসী, এটাও খুব ইম্পর্টেন্ট। ঔষধ সহযোগে রক্ষিত মৃতদেহ। অপশান ক মমি, অপশান খ মৃতদেহ, অপশান গ লাশ, অপশান ঘ কোনোটি না। আমরা জানি প্রাচীনকালে মিশরে পিরামিড তৈরি হতো, সেই পিরামিডের ভিতরে থাকতো ফেরাওদের ওষুধ সংযোগে রক্ষিত মৃতদেহ, যেটাকে বলা হচ্ছে মমি। ঊর্ধ্ব বক্রভাবে গমন করে যা। অপশান ক জল, অপশান খ সাপ, অপশান গ তরঙ্গ, অপশান ঘ কোনোটি না। অবশ্যই তরঙ্গ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকেই জল বা সাপ করে দেয়। ঋণ দেয় যে। অপশান ক উত্তমবর্ণ, অপশান খ অধমবর্ণ, অপশান গ আতর্ব, অপশান গ কোনোটি না। অবশ্যই অপশান ক উত্তমবর্ণ। কেমন, আর ঋণ যে নেয় সে হচ্ছে অধমবর্ণ। এই দুটোই আমি বলবো খুব ইম্পর্টেন্ট, উত্তমবর্ণ এবং অধমবর্ণ। ঋতুতে ঋতুতে যজ্ঞ করে যে। অপশান ক পুরোহিত, অপশান খ ঋত্বিক, অপশান গ ব্রাহ্মণ, অপশান ঘ কোনোটি না। অবশ্যই কিন্তু ঋত্বিক, এটাও খুব গুরুত্বপূর্ণ। একই গুরুর শিষ্য, তাদের কি বলা হচ্ছে? অপশান ক সতীর্থ, অপশান খ ছাত্র, অপশান গ শিষ্য, অপশান ঘ কোনোটি না। অবশ্যই সতীর্থ, গুরুত্বপূর্ণ। একই পতি যাদের, তাদের কি বলা হয়? অপশান ক সপত্নী, অপশান খ জাত ভাই, অপশান ঘ শ্যালিকা, অপশান ঘ কোনোটি না। অবশ্যই সপত্নী। আমরা দেখেছি যে বাংলা সাহিত্যে কিন্তু এই সপত্নী সমস্যা, এই সপত্নী বিবাদ একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আর কি। আচ্ছা, এক স্থান থেকে অন্য স্থানে যারা ঘুরে বেড়ায়। অপশান ক যাযাবর। একটি ধারা বেয়ে চলা। অপশান ক ধারাবাহিক, অপশান খ দৈনন্দিন, অপশান গ নিত্য, অপশান ঘ কোনোটি না। অবশ্যই অপশান ক ধারাবাহিক, খুব গুরুত্বপূর্ণ।
একবার দান করে যে পুনরায় ফেরত নেয়। অপশান ক কৃতজ্ঞ, অপশান খ দত্তাপহারী, অপশান গ অকৃতজ্ঞ, অপশান ঘ কোনোটি না। অবশ্যই দত্তাপহারী। কেমন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকের সেশনটা এখানেই শেষ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ক্লাসটা শেয়ার করে দিও, কমেন্টসে লিখো ক্লাসটা কেমন লেগেছে বা তোমরা কীরকম টপিকের উপর ক্লাস চাইছো। আর নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেককে ধন্যবাদ।